সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা পডকাস্টের যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, সেই আলোচনায় আমরা যাব বর্তমান সময়ে বাংলাদেশের যেই রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে। স্যার, আপনার সাথে ১ম এ যে বিষয়টা জানতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে নিয়ে। তাকে স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। সেই অভিমান থেকে সে পদত্যাগ করতে পারে, এরকম একটা কথা বেশ কিছুদিন ধরেই আমাদের সর্বমহলে আলোচিত হচ্ছে। স্যারের কাছে জানতে চাই, স্যার এই মুহূর্তে আসলে এই ব্যাপারটা কিভাবে যাচ্ছে, আপনি যদি একটু স্যার ব্যাখ্যা করেন। ঘটনাটার কথা আপনি যেটা বললেন যে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে না বিধায় উনি পদত্যাগ করতে চাচ্ছেন। এটা যত মিডিয়া কাভারেজ আছে সেদিকে যদি আমরা দৃষ্টিপাত করি, পাশাপাশি আমরা যে ইনসাইড ইনফরমেশন যতটুকু জানি আরকি, সেগুলোকে যদি আমি একসঙ্গে জোড়া লাগাই, তাহলে ঘটনা সত্যি যে ডক্টর প্রফেসর ইউনূস মাননীয় প্রধান অ্যাডভাইজার, হুম। উনি হচ্ছে আ কিছুটা হতাশ। আ উনি উনার মনের মতো করে স্বাধীনভাবে কাজ করতে পারছে না বিধায় উনি কিন্তু পদত্যাগ করার বিষয়টি একটা বিবেচনায় রেখেছেন আ কার্যত অ্যাক্টিভ ভাবে। জি স্যার। তো এটার এটার ব্যাখ্যা কিন্তু আমাদের সামনে দৃশ্যমান। আমাদের শুধু একটু ডটগুলো জোড়া লাগাতে হবে। ৮ আগস্টের পর থেকে সাম্প্রতিক সময় আজ অবধি দেখেন, তাহলে কিন্তু আ ডক্টর ইউনূসকে সর্বদলীয়ভাবে যে সহযোগিতা করার একটা বিষয় সকলের কাছে একটা প্রত্যাশা ছিল। সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ দেশের আপামর জনতা আ যে আপনার করার কথা ছিল, সাপোর্ট করার কথা ছিল, সেই সাপোর্টটা কিন্তু পূর্ণাঙ্গভাবে উনি পান নাই। একটা একটা অংশ সাপোর্ট করেছে রাজনৈতিক দলগুলো। কিন্তু পাশাপাশি উনার স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সময় আপনি দেখতে পাবেন যে বহু দল, গোষ্ঠী, আপনার শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বাহিনী, পেশাজীবী সংগঠন, তারা কিন্তু সরকারের উপরে বিভিন্ন আ সময়ে কারণে অকারণে যৌক্তিক বা অযৌক্তিক অনেক কারণে কিন্তু কন্টিনিউয়াসলি তাকে একটা ডিস্টার্বেন্স এর মধ্যে রেখেছে আরকি। জি। এটা আমাদের সবার সামনে দৃশ্যমান। হুম। তো এখানে মূলত যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হলো যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো যদি আ সামাজিক দায়িত্ব মনে করে এগুলোকে মোকাবেলা করত, হুম। তাহলে কিন্তু এত ডিস্টার্বেন্স তৈরি হতো না। হুম। আপনার বড় রাজনৈতিক দলগুলো যেটা করেছে, তারা একটা অংশ সহযোগিতা করেছে। পাশাপাশি এই ডিস্টার্বেন্স ক্রিয়েট এর ক্ষেত্রে তাদের কিছু লুকায়িত এজেন্ডা আছে বলে আ মোটামুটি দৃশ্যমান। হুম? তো আ যেহেতু এই সরকারের পলিটিক্যাল সাপোর্ট নাই, আ পলিটিক্যাল সাপোর্টবিহীন সরকার পরিচালনা করা কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার। সেজন্যে উচিত ছিল বাংলাদেশের সব বৃহৎ দলগুলোর সাপোর্ট দেওয়া। এই যে আপনার বিভিন্ন রাস্তাঘাট অবরোধ করে যে দাবি আদায়ের নামে যে অরাজকতা তৈরি, এই তৈরির ব্যাপারে কিন্তু রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারত। হুম। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে আপনার দখল, নে নিয়োগ বাণিজ্য এবং আপনার যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, এইসব বিষয়েও কিন্তু রাজনৈতিক দলগুলো একটা পজিটিভ ভূমিকা পালন করতে পারত। এগুলো যদি তারা আন্তরিকতার সাথে করত, তাহলে ডক্টর ইউনূসের মানসিক অবস্থা এই পর্যায়ে আজ দাঁড়াতো না। হুম। হয়তো ডক্টর ইউনূস স্বাধীনভাবে কাজ করত, আরো বেশি দ্রুততার সাথে আপনার সংস্কারগুলো হতো। আমরা একটা নির্বাচিত সরকার আ আ চুজ এর ব্যাপারে আরো বেশি দ্রুততার সাথে অগ্রসর হতে পারতাম। হুম। কিন্তু আ সাম্প্রতিক আগে থেকেই দেখা যাচ্ছে এবং সাম্প্রতিক সময়েও এটা কন্টিনিউ করছে যে আসলে এ ধরনের পূর্ণাঙ্গ সহযোগিতা পলিটিক্যাল পার্টির কাছ থেকে উনি পাচ্ছেন না। এটা হচ্ছে ডক্টর ইউনূসের মনোকষ্টের একটা বড় কারণ। পাশাপাশি আ বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য আ বা প্রতিষ্ঠানের সাথেও আ তার একটা টানাপোড়েন সেটাও এখন দৃশ্যমান হয়েছে। হ্যাঁ? এবং পার্শ্ববর্তী দেশের যে চলমান বা কন্টিনিউয়াস উস্কানি, কন্টিনিউয়াস চাপ প্রয়োগ বা চাপ প্রয়োগ, এই চাপ প্রয়োগ কিন্তু অব্যাহত আছে। সব মিলিয়ে আ ডক্টর ইউনূসের আ বা স্বাধীনভাবে কাজ করার যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল সে কারণেই সম্ভবত উনি আপনার পদত্যাগ করার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। আচ্ছা স্যার, ধন্যবাদ আপনাকে।
স্যার আমরা জানতে চাই, যদি ডক্টর ইউনূস পদত্যাগ করেন, আমরা বিএনপির পক্ষ থেকে কিছু বক্তব্য দেখেছি, কিছু পজিটিভ বক্তব্য আছে, কিছু নেতিবাচক বক্তব্যও আছে। তো স্যার যদি পদত্যাগ করেন, তাহলে আসলে তো একটা কঠিন সিচুয়েশন তৈরি হয়ে যাবে তখন। আহ, তখন হচ্ছে স্যার অল্টারনেটিভ হিসেবে আপনি তখন কি চিন্তা করেন, উনি চলে গেলে কি হতে পারে? আচ্ছা, বিএনপির এই অবস্থানটা আমার কাছেও বেশ কনফিউজিং। হুম। যে বিএনপির কিছু নেতা বলছেন যে না, ডক্টর ইউনূসের থাকা দরকার এবং প্রকাশ্যেই তারা হুম। স্টেটমেন্ট দিয়েছেন। অপরদিকে কিছু নেতা বলছেন যে আসলে আহ, উনি চলে গেলে কোনো অসুবিধা নেই, জনগণ তার অল্টারনেটিভ চুজ করে নিবে, হুম। বিকল্প খুঁজে নিবে। বাট আমরা লেট আস ফল ব্যাক টু রিয়েলিটি, আমরা বাস্তবতায় আসি। আসলে হুম। বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে যত মানুষ আছে যারা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো এইরকম একটা সময়ে, এরকম একটা সংকটময় সময়ে এই নেতৃত্ব দেওয়ার মতো মানুষ যতগুলো আছে বাংলাদেশে সম্ভাব্য ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেট সবাইকে আপনি আমি কম বেশি কিন্তু চিনি। হুম। এবং আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখি, তাহলে পরে আমরা সবাই একমত হব যদি আমরা সততার সাথে বিষয়টা বিবেচনা করি, নিরপেক্ষভাবে বিবেচনা করি, নিঃস্বার্থভাবে বিবেচনা করি, তাহলে ডক্টর ইউনূসের আসলে কোনো বিকল্প এই মুহূর্তে নাই। ওনার সমকক্ষ কেউই নাই, হুম। যে যত বড়ই কথা বলুক। উনি একজন খুবই ক্যাপেবল এবং নিরপেক্ষ মানুষ, যার একটা সারা বিশ্বে একটা পরিচিতি আছে। হুম। সেই পরিচিতির সুফল কিন্তু বাংলাদেশ গত 8, 9, 10 মাস ধরে সুফল পেয়ে ভোগ আসছে। করছে বা পেয়ে আসছে। হুম। সো বিএনপির কোনো পক্ষ যদি বলে যে তার অল্টারনেটিভ খুঁজে নেবে, বিকল্প খুঁজে নেবে, আসলে তার মতো বিকল্প আর পাওয়া যাবে না। বিকল্প হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু সেটা লোয়ার গ্রেডের বিকল্প পাওয়া যাবে হুম। বা কন্ট্রোভার্সিয়াল বিকল্প পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু তার মতো বিকল্প আসলে কোনোভাবেই সম্ভব না। স্যার উনি যদি চলে যান, তা তারপরে কি হতে পারে, কি কি সমস্যায় পড়তে পারি আমরা স্যার? আসলে প্রথম কথা হচ্ছে যে আপনার এই প্রশ্নের উত্তর পরে দিই, আগে দিই যে আসলে সম্ভাব্য কি হতে পারে। হুম। আমার ধারণা বিএনপি উনাকে যেতে দেবে না। আচ্ছা। কারণ উনি যদি কোনো কারণে চলে যান, তাহলে দেশ যে একটা সম্ভাব্য কেওয়াজের মধ্যে পড়বে, সেই কেওয়াজ সম্বন্ধে বিএনপির উপর মহল কিন্তু ওয়াকিবহাল আছেন। হুম। সুতরাং এটা তাদের, আমি মনে করি যে বিএনপির একটা পলিটিক্যাল কৌশল, তাদের চাপ প্রয়োগ করার কৌশল সরকারের প্রতি, যাতে করে দ্রুত নির্বাচন হয়। এখন আপনি বিএনপির নেতৃত্বের অবস্থানে আপনি যদি নিজেকে বসান, তাহলে হয়তো অনেকেই তাই করতো। তারা তো আসলে নির্বাচনমুখী দল, ক্ষমতামুখী দল, হুম। তারা তো দ্রুত নির্বাচন চাইবেই। সো বিএনপির এক অংশ কিন্তু এই যতগুলো কার্যক্রম করেছে তার প্রকারান্তরে তার অর্থ কিন্তু যে আপনার সরকারকে একটা চাপ প্রয়োগ করে তাড়াতাড়ি একটা নির্বাচন করে ক্ষমতা বদল করা। তো তাদের পার্সপেক্টিভ থেকে তাকালে অনেক বড় অন্যায় হচ্ছে না এটা। কিন্তু মাঝে পড়ে যে সমস্যাটা হচ্ছে যে ডক্টর ইউনূস তার যে ফুল পটেনশিয়াল যেটা, তার যে সম্ভাবনা, তার যে দক্ষতা, তার যে সক্ষমতা, এই সক্ষমতা অনুযায়ী কিন্তু উনি উনার কাজ করতে পারছে না। হুম। সো আমি মনে করি বিএনপি তার নিজ স্বার্থেই ডক্টর ইউনূসকে রেখে দেবে, কারণ উনি চলে গেলে যে কেওয়াজের তৈরি হবে, সেই কেওয়াজ এককভাবে বিএনপির হ্যান্ডেল করার ক্ষমতা খুব সম্ভবত নাই। যার ফলে বিএনপির একাংশ যদিও তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছেন, আমি মনে করি অপরপক্ষ তাকে রেখে দেওয়ার পক্ষেই। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার আরেকটা বিষয় হচ্ছে, বিএনপির যে অভিযোগটা বর্তমান সরকারের উপরে, সেটা যদি মোটা দাগে বলি, তারা ভাবতেছে যে সরকার নির্বাচনকে ডিলে করে এনসিপিকে একটা রুম দিচ্ছে, এনসিপি যাতে আরেকটু মানে গোছায় নিতে পারে। হুম, এরকমই। কারণ যেহেতু যদি বলা হয়ে থাকে যে ছাত্ররা এই সরকারকে বসিয়েছে, তাহলে এই সরকারের যত ধরনের কার্যক্রম, সেগুলো আলটিমেটলি ছাত্রদের বা এনসিপি, এখন যে ছাত্রদের দল, এনসিপির উপরে সাথে কোলাবোরেশনের মাধ্যমেই যাচ্ছে বলে মনে রাখা, মানে ধরা যায়। তো স্যার এটা কি মনে হয় যে সরকার হচ্ছে এনসিপিকে গ্রো করার জন্য নির্বাচনটা আরেকটু ডিলে করতে চাচ্ছে? আহ, বিষয়টা আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করি। আপনি যদি ডক্টর ইউনূস সাহেব সহ যারা আপনার অ্যাডভাইজারি রোলে আছে যারা, হুম। উনাদের বক্তব্য যদি দেখেন, তাহলে কিন্তু ওনারা ধারাবাহিকভাবে নির্বাচনে একটা সম্ভাব্য তারিখ কিন্তু ওনারা বলছেন, একটা ডিউরেশন বলছেন হুম। যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো আমি মনে করি আহ, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো, বড় পলিটিক্যাল পার্টিগুলো অনেক ম্যাচিওর্ড, তারা পুরনো দল,
সময় বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলো তারা কিন্তু অনেক পরিপক্ক। তাদের এই ব্যাপারে ধৈর্য ধরা উচিত ছিল। ডক্টর ইউনূস তার কথাই কিন্তু নড়চড় করেন নাই। উনি বলেছে ডিসেম্বর থেকে 2025 ডিসেম্বর থেকে 2026 জুনের মধ্যে নির্বাচনটা হবে। সুতরাং এখান থেকে কিন্তু উনি সরে আসেন না এবং সেইভাবেই সকল ধরনের প্রস্তুতি চলছে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আপনি যদি 8 আগস্ট পরবর্তী সময়কাল চিন্তা করেন, তাহলে পরে এই ছাত্র এনসিপির যারা নেতৃত্বে যারা আছে এরা মুখ্য ভূমিকা পালন করে বাংলাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে তারা কিন্তু বাংলাদেশকে ওই সময় একটা বিরাট ধরনের বিপর্যয় থেকে তারা রক্ষা করেছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, চুরি ডাকাতি, খুন খারাপি সহ অন্যান্য যে বিষয়গুলো অবশ্যম্ভাবী ছিল হাসিনা সরকার পতনের পর, সেগুলো থেকে কিন্তু এরা রক্ষা করেছে। এবং বিভিন্ন সময়ে আপনি আনসারের যে তথাকথিত বিদ্রোহ বা অন্যান্য যত ধরনের মুভমেন্ট, সেই সব মুভমেন্টে কিন্তু এই এনসিপির নেতৃত্বে ছাত্র জনতা কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছিল ওই সময়। এই অবদানকে তো অস্বীকার করা যাবে না। আচ্ছা, সো এটা তাদেরকে একটু সময় দিচ্ছে, এটা অযৌক্তিক না, দেওয়া উচিত। এটা গেল। 3 নম্বর হচ্ছে কিছু অমীমাংসিত বিষয় আছে যেগুলো মীমাংসিত না হলে আসলে নির্বাচন দিলে এই বর্তমান সরকারে যারা অ্যাডভাইজার আছেন ওনারা সহ ছাত্র নেতৃত্বে যারা ছিলেন, বর্তমানে তার এক বড় অংশ কিন্তু এনসিপিতে, তারা কিন্তু একটা বড় ধরনের বিপদে পড়ার সম্ভাবনা আছে। আমি আগের এপিসোডে যেমনটা বলেছিলাম যে আপনার জুলাই ঘোষণাপত্র হতে হবে, সংবিধানের সংশোধন অথবা সংবিধান বাতিল হতে হবে। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো যদি সুরাহা না হয় তাহলে পরে আসলে নির্বাচন দেওয়াটা ঝুঁকিপূর্ণ, তো প্রকারান্তরে ঝুঁকিপূর্ণ। সো এত কিছুর মাঝেও ডক্টর ইউনূস এবং তার যে আপনার অ্যাডভাইজার্স আছে তারা কিন্তু সবসময় বলে আসছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার মনে হয় যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি যারা আছে তাদেরকে এ বিষয়ে একটু পরিপক্কতা দেখিয়ে ধৈর্য ধরাটা উচিত, সেটাই সমীচীন হবে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমরা এর পরের যে বিষয়টায় যাব সেটা হচ্ছে স্যার, এই মুহূর্তে শহরের সব থেকে মানে উত্তপ্ত টপিকস হচ্ছে ইশরাকের যে দক্ষিণের মেয়র প্রার্থী বিএনপির ইশরাকের অবস্থান, আর এই পাশে হচ্ছে আসিফ মাহমুদের অবস্থান, পারস্পরিক মানে বিরোধী অবস্থান। ইশরাক অভিযোগ করতেছে যে আদালতের রায় দেওয়ার পরেও কেন তার শপথ অনুষ্ঠান হলো না, এটা কেন ডিলে করা হচ্ছে, এটা স্থানীয় যে প্রশাসন সরকার তারা হচ্ছে এটা ডিলে করতেছে ইচ্ছা করে, কারণ তারা দক্ষিণে তাদের পছন্দ মতো একজন অরাজনৈতিক ব্যক্তির হাতে এটা চালাতে চায়, অথবা পলিটিক্যাল কাউকে দিতে চায় না। উত্তরে যেরকম তারা একজনকে বসিয়েছে। আবার ওই পাশ থেকে এই পাশ থেকে এনসিপি বলতেছে যে তাদের মূল টার্গেট হচ্ছে 2 জন ছাত্র উপদেষ্টাকে উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া, যাতে এটা হচ্ছে টার্গেট, মেয়র এটা তাদের টার্গেট না। এই যে পরস্পর বিরোধী একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনার কি মনে হয়, প্রথম যে প্রশ্নটা স্যার আপনার কাছে, আপনার কি মনে হয় স্যার যে আমাদের উপদেষ্টা আসিফ দক্ষিণের দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে তার একটু ইন্টারেস্টটা বেশি মনে হচ্ছে? না, আমার সেটা মনে হচ্ছে না। আসলে প্রথমে আমি বলবো যে ইশরাক সাহেব কিন্তু একটা সম্ভাবনাময় রাজনীতিবিদ, ইয়াং, এনার্জেটিক, শিক্ষিত এবং যথেষ্ট ডিসেন্ট একজন মানুষ সে। সো আমার প্রথম কথা হলো যে ওনার এই ঝঞ্ঝাটে না জড়ানোটাই উচিত ছিল শুরু থেকে। আচ্ছা, এখন আমি ব্যাখ্যা করি কেন। আপনি জানেন যে 2019 সালে এই নির্বাচনটা হয়েছিল, সিটি কর্পোরেশন নির্বাচন। 2019 সালে নির্বাচনের পর ইশরাক সাহেব কিন্তু একটা মামলা করেছিল। সেই মামলায় ছিল যে এই নির্বাচনটাকে বাতিল করতে। এই নির্বাচনে বিএনপির সাপোর্টারদেরকে, বিএনপির যে ভোটার যারা তাদেরকে ঠিকমতো ভোট দিতে দেওয়া হয় নাই, সুতরাং এই নির্বাচনটাকে বাতিল করতে। তো সেটা আগের সরকার, পতিত সরকার কিন্তু বিভিন্ন কারণে শুনানিগুলো ডিলে করে সেই মামলার সুরাহা করে নাই। হঠাৎ করে দেখা গেল 5 আগস্টের পরে, অর্থাৎ 2025-এর মার্চে এসে, আমার ডেটটা ভুলে গেছি আমি, এই 25-এর মার্চে এসে ইশরাক সাহেব আরেকটা মামলা করলো। সে মামলাটা কি, যে তাকে মেয়র হিসাবে ঘোষণা দেওয়া হোক, আরজি পরিবর্তন করলেন। তা এটা তো একটা স্ববিরোধী বিষয় হয়ে গেল। আপনি নির্বাচনের অব্যবহিত পরে বললেন যে এটা একটা অবৈধ নির্বাচন, বাতিল করা হোক, কিন্তু আপনি মনে করেন যে স্রোত ঘুরে গেল, হঠাৎ করে কে বা কার পরামর্শে এসে আপনি আরজি পরিবর্তন করে বললেন নির্বাচনটা আপনার তাকে মেয়র বলে ঘোষণা করা হোক। এখন সমস্যা হয়ে গেছে
যে মে মাসে 19 তারিখ পর্যন্ত কিন্তু ওই নির্বাচনের জয়ী প্রার্থীর কিন্তু মেয়াদ ছিল, অর্থাৎ অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু সে মেয়াদ। ইশাক সাহেবকে যদি ধরে নিলাম যে কোর্ট লজিক্যাল ভার্ডিক্ট দিয়ে ইশাক সাহেবকে মেয়র ঘোষণা করলো, তারপরেও কিন্তু উনার আর মেয়াদ নাই, মেয়াদ চলে গেছে। আচ্ছা, এখন আইনের বিষয়ে তো বিজ্ঞ আদালতের বিষয়ে তাদের সিদ্ধান্তের বিষয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে উইথ ডিউ রেসপেক্ট বলতে হবে। প্রথম কথা হচ্ছে এ ধরনের রায়, আমি বিভিন্ন আইন বিশেষজ্ঞর কথাবার্তা শুনলাম, লেখা পড়লাম, এ ধরনের রায় আসলে একটা অস্বস্তিকর রায়। এটা করসপন্ডিং আর একটা ঘটনা ঘটলো যেটাও কিন্তু খুবই একটা সমস্যা তৈরি করেছে। সেটা হলো যে নির্বাচন কমিশন সচিবালয় যেহেতু তারা একটা কনস্টিটিউশনাল প্রতিষ্ঠান, তারা চাইলে প্রজ্ঞাপন জারি করতে পারে। তারা গেজেট নোটিফিকেশন জারি করে ফেললো যে কি আদালতের রায়ের অব্যবহিত পরে তারা বললো যে না, এরশাদকে মেয়র ঘোষণা করা হোক। তো বিষয়টা তো আসলে সুরাহা হলো না সেইভাবে। তো এখানে যদি বর্তমান সরকার আইন মন্ত্রণালয় এইটাকে নোটিশে এনে পুনর্বিবেচনার কথা বলে তাহলে আমি তেমন বড় দোষের কিছু দেখি না। আর ইশাক সাহেব এরকম একটা সম্ভাবনাময় রাজনীতিবিদ, উনি তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আসলে উনি কিভাবে বসবেন এখানে? ওই নির্বাচনের মেয়াদ তো নাই। উনি অভিযোগ করতেছেন তো এটা ডিলে করে ডিলে কতদিনই বা হতো। প্রথম কথা হচ্ছে যে এ ধরনের মামলাটাই অসমীচীন হয়েছে। এ ধরনের মামলা বা আর্জি পরিবর্তনটা কেন হবে? মানে তার তো উনাকে যেভাবে দেশ জাতি যেভাবে চেনে, ওনার সেই সেলফ রেসপেক্টটুকু থাকা দরকার ছিল। তো এই মামলাটা করে উনি সামনে নির্বাচন হলে তো উনি নির্বাচিত হওয়ার ব্যাপক সম্ভাবনা, তাই না? এবং আমরা তার জন্য শুভকামনাও করি। আচ্ছা, কিন্তু এইটা আসলে আমার কাছে মনে হয় একটু আনকমফোর্টেবল অ্যাপিল এবং আনকমফোর্টেবল একটা ভার্ডিক্ট। পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয় এরকম অবিবেচনা প্রসূত একটা প্রজ্ঞাপন জারি করে দিল, যেটা কিন্তু একটা আসলে প্রকারান্তরে জটিলতা সৃষ্টি করলো। পাশাপাশি আপনি দেখেন যে যেহেতু ওই পোস্টটা ভ্যাকিউম ছিল, ফজলি নূর তাপস সাহেব পালানোর পর সেখানে কিন্তু একজন আপনার অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া হয়েছে, ওখানে সদ্য নিয়োগ দেওয়া হয়েছে, সে তা ফাংশন করছে এখন। তাহলে বিষয়টাকে আদালত এবং নির্বাচন কমিশন সচিবালয় কিন্তু একটা জটিল পরিস্থিতি তৈরি করলো বিষয়টা। তো যাই হোক, সব মিলিয়ে আমি মনে করি না আসিফ এবং ইশাক সাহেব মুখোমুখি হয়েছে। অলরেডি যেটা সুখের বিষয় সেটা হচ্ছে ইশাক সাহেব তার অবস্থান থেকে নমনীয়তা দেখাচ্ছেন, উনি সরে এসেছেন বলে আমরা জানতে পারছি। এবং তার যে ইয়ে ছিল, মানে মেয়র হিসাবে তার ঘোষণা প্রদানের যে দাবি বা আবেদন যেটাই বলেন না কেন, যেটা ছিল সেটা থেকে উনি অনেক নমনীয় হয়েছেন। আমার মনে হয় যে সমস্যাটা সমাধানের দিকে। স্যার, এখানে আরেকটা বিষয় জানতে চাই, কথা হচ্ছে চিটাগং এর মেয়রকে যেমন দেওয়া হলো, এখানে দিলে সমস্যা কি হতো? মানে সরকার কেন এটার বিরোধিতা করলো, মানে নিয়মের মধ্যে রেখেই? মানে কথা হচ্ছে আমরা এটা এতটুকু তো বুঝতে পারি যে ওই নির্বাচনটা যদি ফেয়ার হতো তাহলে ইশাকের বেরোয় আসার সম্ভাবনা অনেক বেশি ছিল, বা হয়তো হতো, বা এখন হলেও হয়তো হবেও। ব্যাপারটা এরকমই হওয়ার কথা। কিন্তু মানে এখানে সরকার কেন এটার ব্যাপারে হচ্ছে অনীহা দেখালো? মানে এখানে পলিটিক্যাল উনি তো দায়িত্ব পালন করার সুযোগ নাই, যেহেতু ওনার মেয়াদ চলে গেছে। শুধুমাত্র একটা নাম সর্বস্ব, মানে লিস্টে নাম ওঠার ব্যাপারটা নিয়ে এতটা মানে সরকারের রিজিট হয়ে যাওয়ার কারণ কি মনে করেন স্যার? না, এটা আসলে আইনগত টেকনিক্যালিটির বিষয় এখানে জড়িত আছে। চিটাগং এর মেয়রের মেয়াদকাল লম্বা সময় ছিল, এটা এক নাম্বার। আর উনার ওখানে এরকম নির্বাচন বাতিলের মামলা ছিল কিনা সেটা একটু আমার দেখার বিষয় আছে, আমার ঠিক জানা নাই। যদি সিমিলার সিচুয়েশন হয়ে থাকে তাহলে আমি মনে করি চিটাগং এটা ঘোষণাটাও ভুল হয়েছে, যদি হয়ে থাকে ওরকম। জনাব ইশাক সাহেবের বিষয়ে যেটা ঘটলো, এরকম সিমিলার সিচুয়েশনে যদি উনাকে মেয়র ঘোষণা করা হয়ে থাকে তাহলে সেটাও মিস্টেক হয়েছে। তো কথা হলো যে একটা মিস্টেক হয়েছে, কিন্তু মিস্টেক তো আর রিপিট করা উচিত না। হ্যাঁ, আইন স্বচ্ছভাবে চলা উচিত, ঠিক আছে? এবং এটা নিয়ে আসলে এত বাড়াবাড়ি, এত জনসমাগম করা, মানুষের একটা চলাচলে বিঘ্ন সৃষ্টি করা, জনদুর্ভোগ তৈরি করা, এটা আসলে সমীচীন না। এইটুকু ধৈর্য এবং পরিপক্কতা আসলে বিএনপির মতো একটা দল থেকে আমরা সবাই প্রত্যাশা করি, সাধারণ মানুষ। পাশাপাশি ইশাকের মতো একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ, যার অনেক পটেনশিয়াল আছে সামনে ভালো করার, উনার কাছ থেকেও আমরা এরকম ধরনের পরিপক্কতা আশা করি। হ্যাঁ, এটা এরকম সরকারের মুখোমুখি হওয়া উচিত হয় নাই।
এবং আমি মনে করি না যে সরকার এখন এখানে কোনো অন্যায় অপরাধ করেছে। স্যার, সরকার আরেকটু নমনীয়তা দেখালে কি অসুবিধা হতো? জিনিসটা স্বাভাবিক থাকতো। স্বাভাবিক তো আলটিমেটলি হতেই হলো, তাই না? সরকার তো আইনের মধ্যে চলতে গেলে সরকার তো আইনগতভাবে সরকারের অ্যাপিল করার সুযোগ আছে। সরকারের অ্যাপিল করার সুযোগ আছে। সুতরাং বিষয়টা সরকার আমার মনে হয় না কোনো ভুল স্টেপ নিয়েছে। আচ্ছা, যদি ভুল স্টেপ নিত তাহলে এই আন্দোলনটা আরো দুর্বার হতো। আপনি খেয়াল করে দেখেন, ইশাক সাহেবের মধ্যে একটা রিয়েলাইজেশন এসছে এবং বিএনপির হাইকমান্ড থেকে একটা রিয়েলাইজেশন এসছে যে না, এটা নিয়ে আসলে বাড়াবাড়ি করা ঠিক হবে না, লেটস লুক ফরওয়ার্ড। মানে প্রেসার যা দেওয়ার একটা দরকার ছিল সেটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এর পরবর্তীতে এই জাতীয় সিদ্ধান্ত নেওয়ার সময় সরকার আরো বেশি সতর্ক হওয়া দরকার থাকবে আর কি। হ্যাঁ স্যার, এরপরের যে বিষয়টা আসবো সেটা হচ্ছে স্যার মানবিক করিডোর। মানবিক করিডোরের বিষয়টা স্যার আসলে আমজনতা বা বাংলাদেশের জনগণ প্রপারলি বুঝতেছে না। এখানে কিছু মানবিকতার একটা গল্প আছে, আবার এখানে আমরা আবার শুনতে পাচ্ছি, বিভিন্ন পত্রপত্রিকায় দেখতেও পাচ্ছি যে সেনাবাহিনীর সাথে সরকারের একটা মানে সিঙ্ক কম হচ্ছে এই বিষয়টা নিয়ে। এখন স্যার আপনি এই মানবিক করিডোরটা যদি একটু ব্যাখ্যা করেন আমাদের অডিয়েন্সের জন্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা বুঝি আসলে যে মানবিক করিডোর কি বলতে চাচ্ছি আসলে, জি, এবং কেন এই বিষয়টা নিয়ে আসলে এই ধরনের টানাপোড়েন চলছে আর কি। আপনি যদি দেখেন যে বিশ্বের বিভিন্ন সংঘাতময় এলাকায় যখন আপনার খাদ্য সরবরাহে বা খাদ্যদ্রব্যের অ্যাভেলেবিলিটিতে যখন সমস্যা তৈরি হয়, তখন কিন্তু আপনি দেখবেন যে জাতিসংঘ এসে সেখানে স্টেপ ইন করে। আফ্রিকার অনেক দেশে হয়েছে, আপনার রাফা ক্রসিং দিয়ে ইজিপ্ট থেকে, মিশর থেকে আপনার যে গাজা উপত্যকায় মানবিক করিডোর আছে, এরকম উদাহরণ কিন্তু আছে। আচ্ছা, এখন আমি চলে আসি যে আরাকান আর্মি যে আপনার অপারেশন করলো, এই অপারেশনের কারণে আপনার গত ১ বছরে আপনার ওখানে ২০% খাদ্যদ্রব্য উৎপাদন কম হয়েছে। পাশাপাশি আরাকান আর্মি বাইরে থেকে যাতে খাদ্যদ্রব্য না ঢোকাতে পারে, সেই জন্যে মায়ানমার যে মিলিটারি ফোর্স বা জান্তা সরকারের ফোর্স, তারা কিন্তু বিভিন্ন এন্ট্রি পয়েন্ট ইনক্লুডিং সিথওয়ে বন্দর, যেটা ঠিক আছে, এই সিথওয়ে বন্দরের থেকে বা কোনো দিক দিয়ে জানি খাদ্যদ্রব্য প্রবেশ করতে না পারে সেরকমভাবে তারা সিল করে দিয়েছে কিন্তু এলাকাগুলো। যার ফলে ইউএনের সংস্থাগুলো ওখানে একটা ফ্যামিন বা দুর্ভিক্ষের একটা আভাস দিয়েছে। যেহেতু 20% খাদ্যদ্রব্য উৎপাদন কম হয়েছে, কারণ মানুষ চাষাবাদ করতে পারে না যুদ্ধের কারণে, নিরাপত্তার কারণে। পাশাপাশি খাবারের যে ইনফ্লোগুলো যেগুলো আসতো সেগুলো মায়ানমার আর্মি কিন্তু বন্ধ করে দিয়েছে। সো ওখানে একটা সম্ভাব্য আপনার দুর্ভিক্ষের ব্যাপার এখন বিদ্যমান, সম্ভাবনা তৈরি হয়েছে, একটা বড় ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে। তখনই নিরাপত্তা পরিষদ সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা কিন্তু মায়ানমার থেকে এবং আপনার বাংলাদেশ সংলগ্ন আরাকান আর্মি যে অধিকৃত এলাকাসমূহ থেকে তারা কিন্তু এই প্রতিবেদন আপনার জাতিসংঘ সদর দপ্তরে দিয়েছে। দেওয়ার ফলে তখন আপনার জাতিসংঘ এটা নিয়ে দেন দরবার শুরু করেছে, কি করা যায়, কি বৃত্তান্ত। এটা একটা দিক। সো মানবিক করিডোর যদি দিতে হয় তাহলে কিন্তু এটা একটা মানবিক ব্যাপার। বাংলাদেশের যে সেরা সদস্য আছে, বাংলাদেশ সামরিক বাহিনীর যে সদস্য আছে, তাদের ইনভলভমেন্ট ছাড়া পিওরলি মানবিক সাহায্যের জন্যে, খাদ্যদ্রব্য, ওষুধ বা অন্যান্য যে মানবিক সাহায্য, এই সাহায্যের জন্য যদি কোনো করিডোর দেওয়া হয়, এটা আসলে দেওয়া উচিত। যদি সেটা প্রপারলি আপনার পদ্ধতিগতভাবে আপনার করা যায়, প্রসেস করা যায়, তাই না? তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন তাহলে সমস্যাটা লাগলো কোথায়? এখানে একটা খুব জটিল একটা সমীকরণ আছে। জটিল সমীকরণটা হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশের উপরে এই রোহিঙ্গা যে এখন প্রায় 16-17 লক্ষ সংখ্যা দাঁড়িয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি আর কি। এই 16-17 লক্ষ মানুষের ভার নেয়ার ক্ষমতা বাংলাদেশে আসলে নাই, কোনোভাবেই নাই। এবং আন্তর্জাতিক যে সাহায্য আসতো, একসময় $20 উপরে আসতো পার ডে পার পারসন। প্রতিদিন
প্রতি জনের জন্য $20 উপরে সাহায্য আসতো। হুম। সেই সাহায্য এখন কমতে 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 এখন $6 চলে আসছে। তো এই যে আপনার যে উদ্ভূত পরিস্থিতি, এই পরিস্থিতি বাংলাদেশ আর কতদিন নিতে পারবে সেটা আমরা কেউই শিওর না। এত লোককে অ্যাকোমোডেট করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা এমনি অলরেডি ভয়াবহভাবে ওভার পপুলেটেড একটা দেশ। তো রোহিঙ্গাদের যে প্রত্যাবাসনের বিষয়টা, এইটা তো গত সরকার এটা কোনোভাবেই কোনো মানে আপনার প্রোগ্রেস করতে পারেনি। কিন্তু ডক্টর ইউনূস জাতিসংঘ মহাসচিবকে এখানে নিয়ে এসেছে এবং চীনের সঙ্গে উনি দেন দরবার করেছে, কারণ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য কিন্তু চীনের একটা সাপোর্ট প্রয়োজন। অবশ্যই। কারণ আরাকান আর্মির উপরে চীনের একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স আছে। তো চীনকে কনভিন্স করেছে বলে আমরা জানতে পারছি, এবং জাতিসংঘকে সাথে নিয়ে আপনার আগামী যে ঈদ হবে, সেই ঈদের আগেই আপনারা জেনেছেন যে ডক্টর ইউনূস বলেছেন আগামী ঈদ মিনিমাম 2 লক্ষ হুম। রোহিঙ্গা প্রত্যাবাসন হবে। সেটা কিন্তু একটা গ্রেট প্রোগ্রেস। ঠিক আছে? হুম। এখন এই প্রোগ্রেসটা যদি আমরা মানবিক করিডোরে রাজি না হই, সেক্ষেত্রে আরাকান আর্মি আমাদের বিরুদ্ধে যাবে। তারা কখনোই আর রোহিঙ্গা প্রত্যাবাসনে নমনীয় হবে না। হুম। পাশাপাশি চীনও যে এখন কনভিন্সড, তাদের এই কনভিকশন নাও থাকতে পারে। হুম। জাতিসংঘ আমাদের উপর একটা প্রেশার তৈরি করতে পারে। তাহলে মাল্টিফেরাস সমস্যা হতে পারে কিন্তু আমরা যদি এই মানবিক করিডোর না দিই। এখন তাহলে আমরা ঝুঁকির কথা কেন বলছি? যদি আমাদের সামরিক বাহিনীর সদস্য জড়িত না হয়ে পূর্ণাঙ্গভাবে জাতিসংঘের ব্যবস্থাপনায় শুধুমাত্র মানবিক সাহায্য চট্টগ্রাম পোর্ট হয়ে আপনার হয়ে টেকনাফ বা তার পাশ দিয়ে যদি আমরা দিই, এবং আমাদের যদি একটা মনিটরিং থাকে, চুক্তিতে লেখা থাকে কোনো ধরনের অস্ত্র গোলাবারুদ সরবরাহ হবে না, আমাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, বা মায়ানমার সরকার এ ব্যাপারে কোনো ধরনের প্রতিবাদ বা সমস্যা তৈরি করতে পারে, এই ধরনের সব বিষয়কে সিকিউর করে যদি আমরা এটা দেই, তাহলে আমি এটাতে দোষের কিছু দেখি না। এটা একটা মানবিক পারপাস সার্ভ হলো। এখন চলে আসি যে আসলে দেব না এই কথাটা কেন আসলো। রাইট। এখানে আসে একটা জটিল জিওপলিটিক্যাল বিষয়, যে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে এই যে কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট আছে, হুম। কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট। এটা হলো ভারত এই প্রজেক্টটা করেছে মায়ানমারে। এটার একটু সংক্ষেপে আমি বলি। চিকেন নেকের যে মানে ইন্ডিয়ান যে রুট, ওই রুটের একটা অল্টারনেটিভ রুট হিসেবে এটা 2008 সাল থেকে এটার 2012 সাল থেকে এটার প্রক্রিয়া শুরু হয়েছে, ইফ আই এম নট রং। এটা কি কি এই মানে রোডটা কি বা প্রজেক্টটা কি একটু বলি আপনাকে। এটা হলো কলকাতা পোর্ট থেকে মালামাল বা কার্গো আসবে হচ্ছে মায়ানমারের সিতুয়ে পোর্টে। ওখান থেকে কালাদান নদী দিয়ে 158 কিলোমিটার যাবে পালেতোয়া পর্যন্ত। ওখান থেকে রোড বাই রোডে আপনার চলে যাবে হচ্ছে ভারত মায়ানমার সীমান্তে। তারপরে ভারতের 7 সিস্টারে এই যে আপনার গুডস অ্যান্ড সার্ভিসগুলো তারা দিবে। এই প্রজেক্ট তারা 2008 অথবা 12 সালে, আমি ভুলে গেছি ডেটটা, এই সময়ে করা। এখন এই প্রজেক্ট করতে গেলে আজকে বাংলাদেশে যত মায়ানমারের মানুষ যত রোহিঙ্গা দেখতে পাচ্ছেন, তার ম্যাক্সিমামই কিন্তু এই প্রজেক্টের কারণে কিন্তু উদ্বাস্ত হয়েছে। রোহিঙ্গারা যদি ফেরত যায়, তাহলে যেটা দাঁড়াবে যে এই প্রজেক্ট নিয়ে একটা ঝুঁকি তৈরি হবে, কারণ ওখান থেকেই তো বাস্তুচ্যুত করা লোকজন এখন আবার ফেরত বাংলাদেশে আসছে, এবং আবার তারা ফেরত যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে মানবিক করিডোর যদি সাকসেসফুল হয়। সেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের জন্য একটা ডিস্টারবেন্সের ফিলিং অফ ডিস্টারবেন্স তাদের ভিতরে একটা কাজ করছে। পাশাপাশি একটা অহেতুক ইস্যু ক্রিয়েট করারও প্রবণতা দেখতে পাচ্ছি। বাংলাদেশ আর্মি যথেষ্ট পরিপক্ক একটা সেনাবাহিনী, এবং ইতিমধ্যে আপনি জেনে থাকবেন যে অলরেডি এইটার ঝুঁকি মূল্যায়নের জন্য একজন লেফটেন্যান্ট জেনারেলকে প্রধান করে পর্যালোচনা চলছে। কিন্তু এর মাঝখানেই একটা ইস্যু ক্রিয়েট করে একটা বিভাজন তৈরি করা, এটা হচ্ছে হাস্যকর এবং দুর্ভাগ্যজনক। আচ্ছা। যেটা ভারতের কনসার্ন, সেই কনসার্নটা আমরা খেয়ে আমরা নিজেদের ভিতরে এই যে টানাপোড়েন করছি, বিভিন্ন ধরনের ফ্যাসাদ তৈরি করছি, বা বাকবিতণ্ডা হচ্ছে, বিভাজনের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, এটা কিন্তু অহেতুক ছিল। পলিটিক্যাল পার্টি বা অন্যান্য লোকজন বলতে পারতো যে ঠিক আছে, আমরা বসি, আমাদেরকে বুঝান আসলে ঘটনাটা কি হতে যাচ্ছে। তো বর্তমান সরকার যদি বুঝাতে ব্যর্থ হতো, তখন তারা বিরোধিতা করতে পারতো যে না ঠিক আছে, আমি বুঝাতে পারিনি, আপনারা তাইলে মানে তখন একটা
পলিটিক্যাল মুভমেন্ট, স্টেটমেন্ট, বাকযুদ্ধ, এগুলো তখন একটা যৌক্তিক বিষয় ছিল। হুম। কিন্তু আসলে তো সেরকম কোনো কিছু হলো না। আর এটা আসলে প্র্যাকটিক্যালি বাংলাদেশের জন্য কোনো ঝুঁকির কারণ না। আচ্ছা, বুঝতে পারছি স্যার। ধন্যবাদ আপনাকে স্যার। স্যার এরপরে আমাদের শেষ যে টপিকসটা আজকের, সেটা হচ্ছে স্যার, আমরা শুনতে পাচ্ছি চিটাগং পোর্ট নাকি দিয়ে দেওয়া হচ্ছে আমেরিকাকে। মানে আমরা সাধারণ মানুষ এভাবেই চিন্তা করতেছি স্যার। আসলে কি আমরা চিটাগং পোর্টকে আমেরিকাকে দিয়ে দিচ্ছি? আচ্ছা, এটাও কিন্তু একটা হাস্যকর পলিটিক্যাল রেটরিক। এগুলো আসলে আহ, এখনো পর্যন্ত বাংলাদেশে কিছু কিছু মানুষ এগুলো খায়। আমার ধারণা সামনের দিনে আর এগুলো খাবে না। আসলে বিষয়টা কি হচ্ছে সেটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের চিটাগং পোর্ট, আমি আপনাকে একটা পরিসংখ্যান দেই। জি। পরিসংখ্যানটা হচ্ছে অ্যাজ অফ নাও আন্তর্জাতিক পোর্ট পৃথিবীতে সম্ভবত 405 থেকে 410টা আছে। হুম তার মধ্যে চিটাগং পোর্টের এফিসিয়েন্সি বিবেচনায় চিটাগং পোর্টের অবস্থান হচ্ছে 378। বাংলাদেশ 29তম লার্জেস্ট ইকোনমি। তাহলে আপনি এখন মিলান যে 29তম লার্জেস্ট ইকোনমির একমাত্র সচল আন্তর্জাতিক পোর্টের অবস্থান 378 নম্বরে। তার মানে এই পোর্ট ভালো চলছে না, কিন্তু না। উই আর নট এফিসিয়েন্ট। এটা হলো এক। তো এই পোর্টের এফিসিয়েন্সি বাড়ানো দরকার। তো এফিসিয়েন্সি তো মনে করেন যে বহু সরকার আসছে, বহু লোক আসছে, এসে উদ্যোগ নিচ্ছে, কিন্তু আসলে উই কুড নট মেক ইট। ঠিক আছে। এখন বাংলাদেশের যে ক্রমবর্ধমান অর্থনৈতিক যে যাত্রা, সামনের দিনগুলোতে পোর্টের বর্তমান যে এফিসিয়েন্সি, তার চেয়ে অনেক বেশি এফিসিয়েন্সি প্রয়োজন হবে, তাই না? তো সেটা আসলে দুর্ভাগ্যজনক হলেও আমরা নিজেদের সমালোচনা নিজে করতে হবে, এটা আমরা সক্ষম না। সক্ষম হলেও আমাদের নিয়ত ঠিক নাই। হয়তো সক্ষমতা আছে, বা নিয়তের কারণে পারছি না। আচ্ছা, এখন এই পোর্টটা, চিটাগং পোর্টের যে খুব ভাষায় যদি আমি বলি, তাহলে এই লুটপাট, এই যে মনে করেন যে আন্ডার এফিসিয়েন্ট রেখে এই যে অর্থ উপার্জন, এটার বড় অংশ কিন্তু রুলিং পলিটিক্যাল পার্টির লোকজনের কাছে যায়। আচ্ছা। এটা ইনকামের একটা বড় জায়গা। তো এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি লুজ করতে চায় না। আওয়ামী লীগ চায়নি, বিএনপি চাচ্ছে না, তার আগে এবিসিডি যারাই থেকে থাকুক চায় নাই কেউ। তারা চাইছে যে এটা যে মানে এর নন এফিসিয়েন্ট বা কোয়াজি এফিসিয়েন্ট, সেমি এফিসিয়েন্ট, যাই বলেন, যেভাবেই চলুক না কেন, এটা আমাদের কাছেই থাক, আমরা করে খাই। কিন্তু প্রকারান্তরে এটা বাংলাদেশের অর্থনীতিকে হার্ট করছে, আমাদের প্রোগ্রেসকে বাধাগ্রস্ত করছে। সুতরাং এই পোর্টের এফিসিয়েন্সি দরকার। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিপি ওয়ার্ল্ড নাম করে একটা প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার কথা চলছে। ডিপি ওয়ার্ল্ড কারা? আসলে দুবাই ভিত্তিক একটা আন্তর্জাতিক পোর্ট ম্যানেজমেন্ট সংস্থা। এরা 40টা দেশে ইফ আই এম নট রং 70টার উপরে বড় বড় পোর্ট তারা খুবই এফিসিয়েন্টলি আপনার পরিচালনা করছে। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও 5টা পোর্ট তারা কিন্তু ম্যানেজ করে। এবার আপনি শ্রীলঙ্কা বলেন, মালয়েশিয়া বলেন, ইউরোপের অনেক দেশে বলেন, ইভেন আমেরিকাতেও তারা বেশ কয়েকটা পোর্ট আপনার ম্যানেজ করছে। অ্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট করলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, নিরাপত্তার কোনো হুমকি নাই। এগুলো একটা ধোয়া তুলে মনে করেন যে একটা কনফিউশন সৃষ্টি করা, এগুলোর কোনো ভিত্তি নাই, তাই না? কারণ ওখানে কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা সেগুলো মনিটর করার যথেষ্ট সক্ষমতা আমাদের নৌবাহিনীর আছে, বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার আছে। ঠিক আছে না? তো আমাদের খুব ওরা টেকনোলজি আসবে, বাংলাদেশের লোক দিয়েই কিন্তু ওরা করবে। চাকরি হারানোরও কোনো সম্ভাবনা কিন্তু এখানে নাই। ওরা নতুন নতুন টেকনোলজি আনবে, আমাদের যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে যারা, তারা হচ্ছে নতুন টেকনোলজি শিখবে, জানবে, তাদের সক্ষমতা বাড়বে, এবং এক পর্যায়ে গিয়ে আমরা বলবো যে আমরা এখন নিজেরা চালাবো আমাদের সক্ষমতা অর্জন হলে। বাট আপাতত সক্ষমতা অর্জন করা দরকার। ঠিক আছে, শেখা দরকার। সো এটা হচ্ছে আপনার মানে একটা অহেতুক একটা বিতর্ক তৈরি হচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই পোর্ট যেন কোনোভাবে কাউরে দিতে না পারে, সে 2টা পলিটিক্যাল পার্টির যে হোয়াটসঅ্যাপ কনভারসেশন, যে ওখানে কেওয়াস বাঁধাও, টাকা পয়সা যা লাগে আমি দেবো, চিটাগং পোর্টে গন্ডগোল বাঁধাও। আমি জানি না এটা আপনি দেখেছেন কিনা, আমি নিজে দেখেছি। এবং এটা কিন্তু বর্তমান যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন অ্যাডভাইজার, ওনার কাছে
এরকম একটা এভিডেন্স এসছে কিন্তু, যে পোর্টে গন্ডগোল তৈরি করো, টাকা পয়সা যা লাগে আমরা দিচ্ছি। এটা পরে মানে বিএনপি এবং আরেকজন লোক, বিএনপির একজন নেতা এবং আরেকজন ব্যক্তির মধ্যে এই ধরনের কথাবার্তা হচ্ছে। তো এটা তো পরিষ্কার। সো এটা আমার মনে হয় উচিত হবে যে বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব যিনি যারা আছেন তাদের উচিত হবে যে দেশের স্বার্থ বিবেচনা করে এ ধরনের বিষয়ে সরকারকে সহযোগিতা করা উচিত হবে। এতে এতে দেশের উন্নতি হবে, দেশের লাভ হবে। ধন্যবাদ স্যার আপনাকে এত চমৎকার আলোচনা করার জন্য। দর্শক সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।